ভরা ক্যাম্পাসে শিয়ার থাপ্পড় বসিয়ে দিল রাত। শিয়া কিছু বলতে যাবে তার আগে শিয়ার হাত দুটো পেছনে চেপে ধরে শিয়ার ঠোঁটে ঠোঁট চেপে ধরল রাত। শিয়া পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, তার মধ্যে কোনো ভাবান্তর নেই। রাত এতটাই শক্ত করে তার হাত চেপে ধরে আছে যে সে নড়তেও পারছে না। যখন হুঁশ এলো রাতকে ধাক্কাতে লাগলো, কিন্তু রাত নড়ছে পর্যন্ত না। ধস্তাধস্তিতে শিয়ার কাঁধ থেকে ওড়নাটা পড়ে যায়। সবাই হাঁ হয়ে চেয়ে আছে, যেন কোনো ফিল্ম চলছে। শিয়ার দম বন্ধ হয়ে আসছে, রীতিমতো ঘামতেও শুরু করেছে সে, তাও ছাড়ছে না রাত। আশপাশ থেকে সিটি আর তালির আওয়াজ শুনে ঘুর কাটলো রাতে। শিয়াকে ছেড়ে দিয়ে ঠোঁট মুছতে লাগলো, আর শিয়া নিঃশব্দে চোখের জল ফেলছে। আমার সাথে এমনটা কেন হলো খোদা? বন্ধু ভেবে যাকে পাশে চেয়েছিলাম, সে এত নিকৃষ্ট একটা কাজ কি করে করতে পারলো? সবার সামনে আমাকে ভাবতে ভাবতে শিয়ার খেয়াল হলো ওড়নাটা গায়ে নেই। তাড়াতাড়ি করে ওড়নাটা চাদরের মতো করে গায়ে জড়িয়ে নিল। চোখ তখনও অশ্রুসিক্ত। আরে সিয়া, এত সতী হওয়ার ন্যাকামি কেন করিস? আমরা কি বুঝি না যে এই কাজের জন্য তুই রাত? ফাহাদের কথা শুনে ঘেন্নায় শিয়ার গা কিরকির করতে লাগলো। সব যেন এরা কিভাবে তাকে দোষারোপ করতে পারে, এই ভেবে নয়নজোড়া থেকে আরো কয়েক ফোঁটা অশ্রু নিপাত হলো। আসলেই তো দোষটা তার। রাতের মতো যখন একটা ছেলের সাথে বন্ধুত্ব করার যে পাপ করেছে, তার শাস্তি পাচ্ছে সে। কাঁদতে কাঁদতেই উঠে দাঁড়ায় সে। রাত বাঁকা হাসি দিয়ে তাকিয়েছে তার দিকে। রাত, কিস করবি যখন বন্ধ রুমে কর না। আমরা তো আর বলছি না যে তুই ইম্পর্টেন্ট যে এভাবে সবার সামনে। শিয়ার দাঁড়িয়েও থাকতে পারছে না, হাত পা অবশ্যই আছে, মাথাটায় ঝিমঝিম করছে, বুকের ভেতরটা বড্ড কাঁপছে শিয়ার। হঠাৎ পিয়ন এসে জানালো, এই যে রাত আর সিয়া, প্রিন্সিপাল স্যার ডাকছে, যাও দর্শন দিয়ে এসো। বলেই পিয়ন চলে গেল। এই ভয়টাই শিয়া পাচ্ছিল। প্রিন্সিপাল স্যার যদি আমাকে রাস্টিকেট করে দেয়, সবই বজ্জাত লাফাঙ্গা শয়তানটার জন্য। এতটুকু পরিমাণ লজ্জা নেই নিজের। আর তো আমার মনটাও ডুবালো। আল্লাহ, আমি কোন মুখে বাবার সামনে দাঁড়াবো? ভাবতে ভাবতে সামনে তাকিয়ে শিয়া দেখতে পেল রাতের বড় ভাই রহস্য দাঁড়িয়ে আছে। রহস্যকে দেখে সবাই ভয়ে চুপসে গেল। শিয়া আশ্বস্ত হয় যে অন্তত রাতের জন্য হলেও সে রাস্টিকেটেড হওয়া থেকে বাঁচাবে শিয়াকে। এই যে বাদর, এসব কি? হ্যাঁ, কিস করার এত শক্ত বিয়ে কর, কিন্তু ভরা ক্যাম্পাসে একটা মেয়ের অমতে তার সাথে এমনটা করার মানে কি? কবে ম্যাচিউরড হবি তুই? কেন রে, বেয়াদব ভাইয়ের সামনে এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না? শয়তানি তোর অভদ্র। তোর মতো ছেলেকে আকাশ থেকে ধাক্কা দিয়ে ফেলে মারা উচিত। যা প্রিন্সিপালের কাছে, আমি কথা বলে রাখছি, ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিবে, বাট খবরদার বেয়াদবি করবি না। আমার একটা জরুরি কাজ আছে, আমি বেরোচ্ছি। কোনো দরকার লাগলে ফোন দিস। টেক কেয়ার ভাই, অ্যান্ড সিয়া, ইউ ডোন্ট ওয়ারি। বলে রহস্য বেরিয়ে গেল গাড়ি নিয়ে। রাত আর শিয়া পা বাড়ালো প্রিন্সিপাল স্যারের অফিসের দিকে। কাজ শেষ করে আপন মনে ড্রাইভ করছে রহস্য, মাঝে মাঝে আবার শীর্ষ বাজাচ্ছে। হঠাৎ সামনে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে তার গাড়ির প্রায় সামনে চলে এসেছে। জোরে গাড়ি ব্রেক করলো রহস্য। মেয়েটি ঠিক আছে কিনা দেখার জন্য জানালা দিয়ে মাথা বের করলো, কিন্তু মেয়েটি তাকে দেখেই উল্টো দিকে হাঁটা শুরু করলো। মেয়েটির কীর্তিকলাপ দেখে রহস্য যেন এখন ভিমড়ি খাওয়ার উপক্রম। এ কেমন মেরে বাবা, পাগল নাকি? যাই হোক, একটা সরি তো বলাই উচিত। ভাবতে ভাবতে গাড়ি থেকে নেমে মেয়েটির পিছনে পিছন যাওয়া শুরু করলো রহস্য। রহস্য পেছন থেকে যতই ডাকছে মেয়েটি ততই হাঁটার স্পিড বাড়াচ্ছে। এক সময় মেয়েটি দৌড়াতে শুরু করলো। এটা দেখে তো রহস্যের মাথা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে শুরু করলো। কোনো কিছু না ভেবে সেও মেয়েটির পিছনে দৌড়াতে শুরু করলো। আশেপাশের কোনো খেয়াল নেই রহস্যের। মেয়েটির পিছনে রহস্যকে দৌড়াতে দেখে রাস্তার লোকজন ক্ষিপ্ত দৃষ্টিতে রহস্যকে ঘিরে ধরলো। হঠাৎ এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না রহস্য। মেয়েটিও ততক্ষণে ভিড়ে হারিয়ে গেল। রাস্তার লোকজন তো রহস্যকে রীতিমতো বখাটে ভেবে নিয়েছে। কোনো রকম প্রশ্ন ছাড়াই তারা রহস্যকে মারতে শুরু করে। রহস্য যে কিছু বলবে সেও সুযোগটা পাচ্ছে না বেচারা। কোনো পথ খোলা না পেয়ে উল্টো দিকে দিল দৌড়। একদম বুলেট ট্রেনের গতিতে গাড়ির সামনে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে গাড়িতে বসে গাড়ি স্টার্ট করলো। আহ, হিজাবে ঢাকা কি অপূর্ব নয়নজোড়া। এই না, কিসব ভাবছি আমি? বেয়াদব মেয়ে, পাগল তার ছেঁড়া, আস্তে একটা রাম ছাগল, পুরোপুরি মেন্টাল একটা মেয়ে। কথা না শুনেই দিল দৌড়। কেন রে ভাই, আমি কি চোর, ডাকাত নাকি কিডন্যাপার? না, আমি সেসব কিছুই না। আমি ভালো, ভদ্র, হ্যান্ডসাম একটা মানুষ। ফাজিল মেয়ে আমাকে দেখে এমনভাবে পালালো যেন আমি রাক্ষস। তবে যাই হোক, মেয়েটির চোখ অসম্ভব সুন্দর। আরে ধ্যাত, কিসব ভাবছি? ওই মেয়েটার জন্য তোকে রাস্তায় মার খেতে হয়েছে, উল্টো পায়ে দৌড়াতে হয়েছে, আর তুই কিনা মেয়েটির প্রশংসা করছিস? সেই মনে রহস্য ফারহান। নিজেকে ধিক্কার দিতে দিতে ড্রাইভিং এ মনোযোগ দিল রহস্য। প্রিন্সিপাল অফিস। এই যে, তোমাদের মাঝে লজ্জা বলতে কি কিছু আছে?
কলেজটাকে তো বেডরুম বানিয়ে ছেড়েছ। তোমাদের মতো বেহায়াদের কিছু বলার মতো শব্দ আমার কাছে নেই। রাত, তোমার কথা তো বাদই দিলাম, কিন্তু সিয়া, তোমাকে আমি আগে ওয়ার্ন করেছিলাম এই ছেলের থেকে দূরে থাকতে, বাট ইউ ডিড নট লিসেন টু মি। নাও পে ফর দ্যাট। সরি স্যার, আমি সত্যি বুঝতে পারিনি রাত এতটা নিকৃষ্ট একটা ছেলে। ইভেন আজকের এই ঘটনাটা না ঘটলে বুঝতামই না। বাট স্যার, ট্রাস্ট মি, যা হয়েছে তাতে আমার কোনো দোষ নেই। রাত হঠাৎ করে আর ইউ কিডিং? ও কিস করলো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে? কেন, তোমার কি হাত নেই? কান্ট ইউ প্রোটেস্ট? লিসেন, তোমার বাবা একজন সম্মানিত শিক্ষক, দয়া করে তার মান ডুবিও না। এটাই লাস্ট ওয়ার্নিং তোমাদের জন্য। ইউ বোথ ক্রস ইউর লিমিটস, নাও গেট লস। শিয়া কাঁদতে কাঁদতে প্রিন্সিপাল অফিস থেকে বেরিয়ে এলো। রাতও পিছু পিছু এলো, তবে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, যেন এটা তার সাথে রোজ রোজই হয়। কেন করলি এটা? তোকে বন্ধু ভেবেছিলাম, কিন্তু জানতাম না তুই আমার বন্ধুত্বের এমন প্রতিদান দিবি। চিল ইয়ার। এই প্রহর আফরান চৌধুরী রাতের কাছে আসার জন্য কত মেয়ে পাগল। ডু ইউ নো দ্যাট? আমার জাস্ট একটা টাচ পাওয়ার জন্য 1000টা মেয়ে সুইসাইড করতে পারে। আমি সেই 1000টা মেয়ের একজন নই। বলেই আর কোনো কথা না বাড়িয়ে কলেজ থেকে বেরিয়ে যায় শিয়া। প্রচন্ড কান্না পাচ্ছে শিয়ার। নিজের জীবনটা সে নিজেই তছনছ করেছে রাতের সাথে বন্ধুত্ব করে। বারবার হাত দিয়ে ঠোঁট মুছতে লাগলো শিয়া, আর নিজের প্রতি ঘৃণায় তার মরে যেতে ইচ্ছে করছে। সব বিতৃষ্ণা কাটানো যায়, কিন্তু জীবনের প্রতি বিতৃষ্ণা কখনো কাটানো যায় না। আজ শিয়ারও নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা কাজ করছে। নিজেকে নোংরা ধুলোয় মাখিয়ে নিতে মন চাচ্ছে তার। অসীম সাগরের দম বন্ধ হয়ে ডুবে মরতে মন চাচ্ছে। শিয়ার বাড়িতে। আচ্ছা সিয়ামা, আমি কি তোর কোনো ইচ্ছা অপূর্ণ রেখেছি? কখনো তোকে তোর মায়ের অনুপস্থিতি বসতে দিয়েছি? না বাবা, তুমি আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখোনি, আর নাই কখনো আমাকে মায়ের অনুপস্থিতি বুঝতে দিয়েছো। তাহলে হয়তো আমার শাসন ঠিক ছিল না, তাই না রে মা? না বাবা, তেমন কিছু নয়। তাহলে কেন করলি আমার সাথে এমনটা? আমার মান ইজ্জত এভাবে ডুবালি? যা ঘরে যা, আমি তোর গায়ে হাত উঠাতে চাই না। প্লিজ বাবা, আমার কথা। ঘরে যা। বাবার এমন অবস্থা দেখে শিয়া কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে দরজা আটকে দিল। বিছানায় উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো সে। আমার সাথে কেন এমন হয় আল্লাহ? পৃথিবীতে বাবা ছাড়া কেউ নেই আমার। তুমি তাকেও আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলে। কি দোষ করেছিলাম আমি যে এত বড় সাজা দিলে? বলতে বলতে চোখের পানি মুছে ড্রয়ার থেকে ঘুমের ট্যাবলেটের কৌটা বের করলো শিয়া। কৌটাটা হাতে নিয়ে উদাসীন দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে বসে আছে সে। ওহ কাম অন রায়া বেবি, তুমি ভাবলে কি করে আমি শিয়ার মতো একটা ক্লাসলেস মেয়েকে ভালোবাসবো? এনিওয়ে, ফরগেট অ্যাবাউট হার। জাস্ট সে আজ রাতে ফ্রি আছো? তোমার জন্য তো আমি অলওয়েজ ফ্রি বেবি, নট টুডে, কাল ফ্রি আছি। বলে রাতের গলা জড়িয়ে ধরলো রাত। সামনে তাকাতেই বেশ জোরে সোরে একটা থাপ্পড় দিল কেউ তার গালে। রাগী চোখে সামনে তাকাতেই দেখতে পেল এক অমায়িক সুন্দরী কন্যা, যার চোখে নেশায় পড়লে বেরোনো মুশকিল। তবে রাত এই মুহূর্তে রাতের রাগ হচ্ছে মেয়েটির উপর। এত বড় সাহস মেয়েটির যে প্রহর আফরান চৌধুরী রাতের গায়ে হাত তোলে! একে তো আমি। তীব্র রেগে কথাগুলো ভাবছে রাত। এই যে মিস্টার, কল্পনার জগতে বিচরণ শেষ হয়ে থাকলে বাস্তবে ফিরুন। আপনার সাহস কি করে হলো আমার বোনের ইজ্জতে হাত দেওয়ার? পারলে এক্ষুনি আপনাকে চিবিয়ে খেতাম। খাও না বেবি, আই এম অল ইয়োর্স। পেছন থেকে শিয়া হঠাৎ বলে উঠল, ছেড়ে দে না আদার। ওর মতো নির্লজ্জের সাথে কথা বলার কোনো মানেই নেই। তুই সবে মাত্র কলেজে ভর্তি হয়েছিস, এসব গুন্ডাদের সাথে ঝামেলা করার কোনো দরকার নেই। কথাটা বলে শিয়া আধারকে টানতে টানতে নিয়ে যায়। আধার পিছনে ফিরে রাগী চোখে একবার রাতের দিকে তাকায়, অতঃপর চলে যায়। আর রাত সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেভিল স্মাইল দিতে থাকে। কি দরকার ছিল বলতো ওই শয়তানের সামনে যাওয়ার? ওর মতো লাফাঙ্গার থেকে দূরে থাকাই তোর জন্য বেটার। তোর কিছু হয়ে গেলে আমি কোন মুখে চাচ্ছুর সামনে দাঁড়াবো বলতো? বাবা, আর আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে এতক্ষণে আইসিইউতে থাকতে। ঘুমের ওষুধ খেতে যাচ্ছিল, গাধি কোথাকার। হয়েছে, তোর ক্লাস ওইদিকে যা। আধার শিয়ার দেখানো ক্লাসে ঢুকলো। খুব পরিপাটি একটা রুম, এখানে সবাই নিউ কামার। আধার গিয়ে বসতেই পাশ থেকে একটা মেয়ে ডাকলো, এই যে আপু, হাই, আমি নিশাদ, তুমি? আমি আধার। নাইস টু মিট ইউ। ক্যান উই বি ফ্রেন্ডস? অফকোর্স। অতঃপর দুজন গল্পে মেতে উঠলো। আর এদিকে মিস্টার ডেভিল রাতের মাথায় চলছে এক শয়তানি প্ল্যান। ফোনটা বের করে একটা নম্বর ডায়াল করে সে। হ্যালো, শোন, আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা তুই করতে পারবি বলে তোকে ফোন করলাম।
যা বলছি শোন, একটা মেয়ের ফটো পাঠাচ্ছি। আজ সন্ধ্যায় ওকে তুলে নিয়ে গিয়ে রেপ করে ওর বাড়ির সামনে ফেলে দিয়ে আসতে হবে। কাজটা করে ফোন দিস, তোর অ্যাকাউন্টে 10 লাখ টাকা পৌঁছে যাবে। কথাগুলো বলে রাত আবার ডেভিল স্মাইল দিয়ে ফোনটা পকেটে রেখে দিল। বলতে বলতে চুলে হাত ঢুকিয়ে চুলগুলো সেট করে নিল রাত। আমার গায়ে হাত তোলা, এই প্রহর আফরান রাতের গায়ে হাত তোলা, এর পরিণাম তুমি হাড়ে হাড়ে টের পাবে। তুমি কি করতে চাচ্ছ বলো তো? তুমি কি ওই মেয়েটির রেপ করাতে চাচ্ছ? ওয়াই রাট, ওই চিপ মেয়ের কথা ভুলে যাও তো। কথাটা শোনা মাত্র রাগান্বিত চোখে রায়ের দিকে তাকালো রাত। চোখে সানগ্লাস লাগাতে লাগাতে ক্যাম্পাস থেকে বেরিয়ে গাড়িতে এসে বসলো। মনটা তার বেশ ফুরফুরে লাগছে। আজ অনেকদিন পর কোনো মেয়েকে উচিত শিক্ষা দিবে। আহ, কি শান্তি যখন মেয়েটার খুবলে খাওয়া নগ্ন দেহ রাস্তায় পড়ে থাকবে আর চারদিকে বইবে ছিছির ধ্বনি, তখনও বুঝবে এই রাজ চৌধুরী কেমন মাল। হা হা হা। অট্র হাসিতে ফেটে পড়ল রাত। কিছু দরকারি কাজে শহরের বাইরে এসেছে রহস্য। কাজ শেষ করে বের হতে একটা মেয়ের সাথে ধাক্কা খায়। সরি বলার জন্য চোখ তুলতে দেখে এটা সেদিনের মেয়েটা। রহস্যকে দেখে মেয়েটি আবার উল্টো দিকে হাঁটা শুরু করে দিল। আজ তো আমি জেনেই ছাড়বো কেন এই মেয়ে আমাকে দেখলে উল্টো দিকে দৌড়তে শুরু করে। বলতে বলতে রহস্য মেয়েটির পিছনে পিছনে দৌড়াতে শুরু করে। রহস্য পিছন থেকে বারবার মেয়েটাকে থামতে বলছে, কিন্তু মেয়েটা শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে রহস্য হঠাৎ একটা খাম্বার সাথে ধাক্কা খেলো। সামনে তাকিয়ে দেখে এটা খাম্বা নয়, বাংলাদেশি সুলতান। লোকটার বডি দেখে রহস্য একটা ঢোক গিলল। ভাই প্লিজ শোনেন, আমি মেয়েটাকে সরি বলার জন্য ওর পেছনে দৌড়াচ্ছিলাম। আসলে হয়েছে কি, মেয়েটি আমার সাথে ধাক্কা খেয়েছিল তো তাই। ওরে বাপরে, মাইয়া মানুষ দেখলেই ধাক্কা খাইতে মন চায়। আসো আসো তো আমার লগে, খাও ধাক্কা, দেখি কত কারেন্ট আছে বডিতে। ও গড, নট এগেইন। পালোয়ানটার একটা ঘুষি খেয়ে রহস্য দুহাত পিছনে ছিটকে গেল আর সেখান থেকেই দিল দৌড়। এক দৌড়ে গাড়িতে। ফাজিল মেয়ে, কথা না শুনে দৌড়ায়, আর একবার পাই। এই না, আর দরকার নাই পাওয়ার। এ আমার কাছে আসা মানে আমার জীবন তেনা তেনা। বলতে বলতে পাশে তাকাতেই রহস্য ছোটখাটো একটা শক খায়। তার পাশে সে মেয়েটি মাথা নিচু করে বসে আছে। এই মেয়ে, তুমি আমার গাড়িতে কি করছো? ভাইয়া, আমার নাম মিহি। কিছু গুন্ডা আমার পিছনে পড়েছে, প্লিজ হেল্প মি। কারা ফলো করছে তাড়াতাড়ি বলো, তাদের বাঁচাতে হবে। তার ছেড়া মেয়ে, কথা না শুনে দৌড়ো। সত্যি আমার পিছনে গুন্ডা পড়েছে, তাই দৌড়াচ্ছিলাম। তো আমাকে দেখে কেন দৌড়াচ্ছিলে? আপনাকে দেখতে জঙ্গলু ডাকাতের মতো, তো তাই ভয় পেয়ে গেছিলাম, সরি। হোয়াট দ্য হেল, তাড়াতাড়ি ঠিকানা বলো, তুমি নামলে আমার শান্তি। আপনি গাড়ি স্টার্ট করুন, আমি বলছি। রহস্য ড্রাইভ করতে লাগলো। মেয়েটির বলা ঠিকানা শুনে রহস্য অবাক, কেননা গাড়িটা ওর নিজের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। এই মেয়েটির সাথে আমাদের আদৌ কোনো সম্পর্ক আছে কি? এখানে কার কাছে এসেছে? ভাবতে ভাবতে মিহিকে নিয়ে ভিতরে ঢুকলো রহস্য। সন্ধ্যাবেলা আধার আর শিয়া গল্প করতে করতে হাঁটছে। হঠাৎ একটা গাড়ি থেকে কিছু লোক এসে আধারকে জোর করে গাড়িতে তুলে নিল। এটা দেখে শিয়া চিৎকার দিয়ে উঠল। গোডাউনে। কে আপনারা? প্লিজ লিভ মি। দয়া করে ছেড়ে দিন আমায়। ছেড়ে দেওয়ার জন্য তো আনি নে যান, একটু মজা নিয়ে নেই, তারপর ছেড়ে দেব। বলে লোকটা অশ্লীলভাবে আধারের দিকে এগিয়ে আসে। আধারের ভেতরটা ভয়ে কাঁপছে। বারবার আকুতি মিনতি করছে সে, কিন্তু না। লোকটা নির্দয়ভাবে আধারের গা থেকে ওনাটা ফেলে দিয়ে ওর জামা ছিঁড়তে শুরু করে। বারান্দায় বসে গিটার বাজিয়ে গান গাচ্ছিল রাত। গান থামিয়ে রুমে আসলো। সারা রুম লাল গোলাপের গন্ধে মোমো করছে। বিছানাটা লাল গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো হয়েছে। বিছানায় বসে বসে ঢুলছে আধার। 3 ঘন্টা আগে রাত আর আধারের বিয়ে হয়েছে। ফ্ল্যাশব্যাক। লোকটা আধারের জামা অনেকখানি ছিঁড়ে ফেলেছে, বিশেষ করে কাঁধের অংশটুকু। লোকটা আধারের কাঁধে হাত রাখবে এমন সময় রাত সেখানে আসে। লোকটির দিকে রাগান্বিত চোখে ইশারা করতে লোকটা বেরিয়ে যায়। আধারের কাছাকাছি গিয়ে দাঁড়ায় রাত। হঠাৎ পুলিশের সাইরেন শোনা যায়। পুলিশের সাইরেন শুনে আধার রাতকে নিজের আরো কাছে টেনে নেয়। এই প্রথমবার আধারের নেশার্ত চোখের মায়ায় জড়িয়ে পড়ে রাত। দিক বিদিক ভুলে আধারের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যায়। এমন সময় সেখানে পুলিশ আসে। ইউ আর অ্যারেস্ট মিস্টার প্রহর আরফান চৌধুরী রাত। আপনার সাহস কি করে হলো মিস আধারকে রেপ করার? সেম অন ইউ, কাম উইথ আস। নো অফিসার, আমি আধারকে রেপ কেন করতে যাব? ট্রাস্ট মি, আই এম ইনোসেন্ট। ও রিয়েলি? তো আপনি এখানে কি করছেন মিস্টার চৌধুরী? আমি আধারকে বাঁচাতে এখানে এসেছিলাম। আপনি কি করে জানলেন উনি এখানে আছে? আমরা তো ওনার ফোন ট্র্যাক করে এসেছি, বাট আপনি এই গোডাউনের ঠিকানা কোথায় পেলেন?
আসলে লোকটাকে আমি হায়ার করেছিলাম রাগের মাথায়, বাট রাগ শেষ হতেই নিজের ভুল বুঝতে পেরে এখানে চলে আসি ওকে বাঁচাতে। আধার রাতকে ধাক্কা দিয়ে দৌড় দেয় অফিসারের কাছে। স্যার, এই লোকটা আমাকে আমাকে আর কিছু না বলে কাঁদতে শুরু করে। আপনি চিন্তা করবেন না, আপনি আপনার আপু আর চাচুর কাছে গিয়ে দাঁড়ান। অফিসারের কথা মতো আধার শিয়া ও শিয়ার বাবা সায়র আহমেদের পাশে গিয়ে দাঁড়ায়। শিয়া আধারকে জড়িয়ে ধরতে সে হাউমাউ করে কেঁদে ওঠে। স্যার প্লিজ ট্রাস্ট মি, আমি ওকে বাঁচাতেই এখানে এসেছিলাম। না মিস্টার চৌধুরী, আপনি এখানে এসেছিলেন আমার ধর্ষণ হওয়ার স্বচক্ষে উপভোগ করতে, এসেছিলেন আমার অসহায়ত্ব দেখে হাসতে, এসেছিলেন আমার কলঙ্কিত শরীরে নুনের ছিটা লাগাতে। বলেই আবার কাঁদতে শুরু করে। আপনি চিন্তা করবেন না, আমরা ওনাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি। আপনি ফ্রেশ হয়ে এসে স্টেটমেন্ট দিয়ে যাবেন। বলে পুলিশ রাতকে ধরে নিয়ে যেতে থাকে। রাতকে যেতে দেখে আধার রাতের দিকে তাকিয়ে চোখ টিপ মারে, যার অর্থ ছিল এমন যে দেখ কেমন লাগে। কেমন লাগলো মিস্টার চৌধুরী? নিজের ফাঁদে নিজেই পড়লেন তো? এবার বুঝলেন তো আমি কেমন মাল? পুলিশ স্টেশনে রাতের বাবা রায়হান চৌধুরী বারবার অফিসারকে বোঝানোর চেষ্টা করছেন যে তার ছেলে নির্দোষ, কিন্তু অফিসার স্বচক্ষে দেখা ঘটনা কিছুতেই উপেক্ষা করতে পারছেন না। ঠিক সেই মুহূর্তে সেখানে শিয়া আর শায়র আহমেদকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হলো আধার। আধারকে দেখে তার দিকে ছুটে গেলেন রায়হান চৌধুরী। অধরার মা, আমি জানি আমার ছেলে খুব খারাপ, কিন্তু ও কোনো মেয়ের ইজ্জতে হাত দিতে পারে এটা বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, কিন্তু এটাই সত্যি। দেখো মা, ওকে অ্যারেস্ট করলেই তো আর সম্মান ফিরে আসবে না। যে সম্মান ও নষ্ট করেছে সেই সম্মান ও নিজেই তোমায় ফেরত দেবে। আমি তোমাকে আমার পুত্রবধূ করতে চাই। কিন্তু আধারের কোনো কথা না শুনে তিনি শায়র আহমেদের কাছে যান। আধার তখন রাতের জেলের কাছাকাছি ছিল। রাত ফিসফিসিয়ে তাকে বলল, বিয়েতে রাজি হয়ে যাও, নয়তো তোমার মেডিকেল টেস্ট করিয়ে প্রমাণ করে দেব যে তুমি মিথ্যা বলছো। আমি নই, তুমি নিজেই নিজের সম্মান নিয়ে খেলেছো, আর সাথে আমার সম্মান নিয়েও। নিজের করা ফাঁদে আধার নিজে আটকে পড়েছে, আর কোনো রাস্তা নেই পালাবার। ওদিকে শায়র আহমেদের থেকে নাম্বার নিয়ে রায়হান চৌধুরী আধারের বাবা মার সাথে কথা বললেন। তারা জানালেন মেয়ে রাজি থাকলে তাদের আপত্তি নেই। আধারও রাতের থ্রেটে রাজি হয়ে গেল। তাদের উপস্থিতিতে সেখানে রাত আর আধারের বিয়ে পড়ানো হলো। রাত আধারের মতো একটা মেয়েকে বিয়ে করেছে দেখে নির্বাক রাতের মা মিসেস রিয়া চৌধুরী তিনি কিছুতেই এই মেয়েকে মানবেন না, কিন্তু তার কথাকে উপেক্ষা করে রায়হান চৌধুরী রাত আর আধারকে নিয়ে ভেতরে ঢুকলেন এবং কাজের লোকদের বললেন রুমটা সাজিয়ে দিতে। এতে রিয়া চৌধুরী বেশ ক্ষিপ্ত হলেন। বর্তমান ঘুমানো বাদ দিয়ে বসে বসে ঢুলছো কেন? আপনার বিশ্বাস নেই আমার ঘুমের মধ্যে যদি উল্টাপাল্টা কিছু করেন? আমি ঘুমাচ্ছি না। মোহরানা দিয়েছি, এখন স্বামীর ডাকে সাড়া না দিলে পাপ হবে তো সোনা। রাখেন তো আপনার ফাজলামি, আমি একটা প্রশ্ন করার জন্য জেগে আছি। আচ্ছা, আপনি কি সত্যি আমাকে বাঁচাতে এসেছিলেন? হুম। আর আমি আপনাকে ভুল বুঝলাম? ইস। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, আমি মাঝে কোলবালিশ রাখছি। আধার যতই দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। মন থেকে মানুষটা কত ভালো, আর আমি তাকে ভুল বুঝলাম। একরাশ আত্মগ্লানির অনলে পড়তে পড়তে আধার পা বাড়ালো ঘুমের রাজ্যে। সকাল থেকে মন খারাপ ছিল রিয়া চৌধুরীর। মন খারাপের কারণ দুইটা। এক, ছোট ছেলের ক্লাসলেস একটা মেয়েকে বিয়ে করা। দুই, সকালের রহস্য মিহি নামক অজ্ঞাত মেয়েটিকে পেইং গেস্ট রেখেছে। সকালের ঘটনা, মিহিকে নিয়ে দরজায় বেল বাজাতেই দরজা খোলেন রিয়া চৌধুরী। মিহির দিকে ভ্রুজোড়া কুঁচকে প্রশ্ন করেন, কে তুমি? উত্তরে মিহি জানায়, আমি আসলে রায়হান চৌধুরী বন্ধুর মেয়ে, পড়াশোনার জন্য এখানে আসা, এ বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতে চাচ্ছিলাম। রিয়া চৌধুরী সাফ সাফ না করে দেন, কিন্তু মিহি বারবার আকুতি করে যে দয়া করে তার পড়াশোনার কথা ভেবে যেন তাকে থাকতে দেয়। তিনি কিছুতেই রাজি ছিলেন না, কিন্তু স্বামী আর ছেলের জোড়াজোড়িতে মানতে বাধ্য হন। ছোটটা তো গেছে, আল্লাহ আমার বড় ছেলেটা যেন পচা শামুকে পা না কাটে। ভাবতে ভাবতে একরাশ চিন্তা আর চাপা কষ্ট নিয়ে ঘুমাতে গেলেন তিনি। ছাদে মিহি ছাদে দাঁড়িয়ে আবহাওয়া উপভোগ করছে। মেঘলা আকাশে চাঁদের খেলা তার সর্বাঙ্গে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকিয়ে দেখে রহস্য। মুচকি এসে রহস্যের সাথে গল্প শুরু করে মিহি। অল্প সময়ে বেশ ফ্রি হয়ে যায় দুজনে। গল্প করার এক পর্যায়ে জোরে বিদ্যুৎ চমকায়। ভয় পেয়ে মিহি রহস্যকে চাপড়ে ধরে। বৃষ্টিতে ভিজছে দুজন, কারো সে খেয়াল নেই। দুজনেই যেন ঘোরের মধ্যে আছে। রহস্যের নজর মিহির ঠোঁটের কোণে জমে থাকা পানি কণার দিকে। সব দ্বিধা ভুলে মিহির ঠোঁটটা আয়ত্তে নেয় সে। না। চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠলেন রিয়া চৌধুরী।
আশেপাশে তাকিয়ে উপলব্ধি করলেন যে তিনি নিজের বিছানাতেই আছেন। শরীর ঘেমে একাকার, হাত পা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাশের টি টেবিল থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিলেন, তাও মনটা শান্ত হচ্ছে না। বারবার মনে হচ্ছে এই কি দেখলেন তিনি। নিজেকে আশ্বস্ত করতে বিছানা ছেড়ে উঠে রহস্যের রুমের দিকে পা বাড়ালেন তিনি। রহস্যের রুমের সামনে এসে দেখলেন রহস্য বেঘরে ঘুমোচ্ছে। অতঃপর তার হৃদয় একটু হলেও শান্ত হলো এই ভেবে যে তিনি যা দেখেছেন তা স্বপ্ন ব্যতীত কিছু ছিল না। মিহি আর রহস্যের রোমাঞ্চটা স্বপ্ন ছিল। নিজের চিন্তিত মনকে নানা প্রক্রিয়ায় শান্ত করতে করতে রুমে এসে বিছানায় বসলেন রিয়া চৌধুরী। ঘুমাতে চাচ্ছেন, কিন্তু ঘুম নামক বস্তুটি তাকে ধরা দিতে চাচ্ছে না। অদ্ভুত এক দোটানায় সারা রাত বিছানায় বসে বসেই কাটিয়ে দিলেন মিসেস চৌধুরী। সকালে গোসল সেরে চুল আঁচড়াচ্ছে আধার। পরনে গেরুয়া রঙের কামিজ, যার উপর লাল সুতোর কাজ করা, লাল সালোয়ার আর সুতির মোটা লাল ওড়না। রাত ঘুম থেকে উঠে হাতের উপর ভর দিয়ে আধারকে দেখছে আর মুচকি হাসছে, কারণ ছাড়া এক মুচকি হাসি। আপনাকে একটা প্রশ্ন করার ছিল, কাল জিজ্ঞাসা করার কথা মনে ছিল না। আচ্ছা, আপনি আপুকে কিস কেন করেছিলেন? সিয়াকে ভালোবাসি তাই যাচাই করার জন্য কিস করেছিলাম, কিন্তু না, কোনো ফিলিংস আসেনি। এমনকি ওর কান্নায় আমার খারাপ লাগেনি, বরং বিরক্ত লেগেছে। তখনই বুঝে যাই ওটা অ্যাট্রাকশন। রাতের উত্তর শুনে আধার কেন যেন খুশি হয়, কিন্তু তা প্রকাশ করে না। আরো কিছু প্রশ্ন করতে চায় আধার, কিন্তু বিছানায় তাকিয়ে দেখে রাত নেই। বাথরুম থেকে পানির আওয়াজ আসছে। রাতের কাণ্ড দেখে আধার কিঞ্চিত হাসলো, তবে হাসিটাকে দীর্ঘ করলো না। আপন মনে চুল আঁচড়াতে ব্যস্ত হয়ে পড়লো। বাথরুমে বেসিনের ট্যাপ ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে রাত। পানি পড়ছে, সেদিকে বিন্দুমাত্র ধ্যান নেই তার। আপন কল্পনাতেই ব্যস্ত সে। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে তার, যে কেন সে আধারকে বিয়ে করলো, যেখানে সে আধারকে ওর প্রাপ্য অধিকারী দিতে পারবে না। বাথরুমের দেয়ালে জোরে সোরে একটা ঘুষি মারে রাত। আধার রেডি হয়ে নিচে এসে দেখে তার শাশুড়ি মা সোফায় বসে পায়ের উপর পা তুলে পত্রিকা পড়ছেন। আধারকে দেখে নাক মুখ ছিটকালেন। আধার এসে যেই মাত্র সোফায় বসতে যাবে তিনি মুখ খুললেন। আধার, ডাইনিং থেকে এক গ্লাস পানি এনে দাও তো। আধার তাকে পাশ কাটিয়ে ডাইনিং এর দিকে যাচ্ছিল, এমন সময় তিনি পা এগিয়ে দিলেন। আচমকাই পায়ে কিছু লাগায় বেশ খানিকটা দূরে পড়ে যায় আধার। পড়ে যাওয়ার পর অনেক চেষ্টা করে উঠতে পারে না আধার। বুঝতে পারে পায়ে একটু বেশি ব্যথা পেয়েছে। আরেকবার ওঠার চেষ্টা করতে যাবে, এমন সময় হঠাৎ রাতে সে আধারকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে যায়। এটা দেখে সবাই মুখ টিপে হাসছে, কিন্তু রিয়া চৌধুরী রাগে পত্রিকাটা নিমিশে কয়েক টুকরো করে ফেলেন। তার এই কাজ কেউ দেখলো না, আধার ব্যতীত। রাত রুমে এসে আধারকে কোল থেকে নামিয়ে ড্রয়ার থেকে পেন কিলার স্প্রে বের করে আধারের পায়ে স্প্রে করে দিল। প্রথম প্রথম কিছুটা জ্বললেও ব্যথাটা কমে গেল। আধার থ্যাংক ইউ বলতে চাচ্ছিল, তার আগে রাত হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। এই কাজে আধার বেশ অবাক হলো। পর মুহূর্তেই রাগে বিড়বিড় করতে লাগলো, শয়তান বুড়ি, আমাকে ফেলে দেয়া? তুই সিঁড়ি থেকে পড়ে পা ভাঙবি, দেখে নিস। পাটা আস্তে করে তুলে আধশোয়া হয়ে রইল। রাস্তায় হাঁটছে রাত আর ভাবছে কেন সে আধারের মায়ে নিজেকে বিলীন করছে। হয়তো আধারও ওর ভালোবাসা নয়, অ্যাট্রাকশন। হয়তো দিন শেষে সে সেটা বুঝবে, তবে ততক্ষণে না অনেক দেরি হয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে এমনই হাজার আজগুবি চিন্তা ঘুরপাক খাচ্ছে তার মাথায়। তবে যেটা বেশি ঘুরছে তা হলো আধারের ন্যূনতম কষ্ট রাতের বুকে তোলপাড় সৃষ্টি করে। এমনটা কি শুধু অ্যাট্রাকশনের কারণে হতে পারে? এমনই সব কথাবার্তা ভাবতে ভাবতে আবার নিরে ফেরার জন্য পা বাড়ালো সে। মিহি বড্ড ঘরকুনো স্বভাবের। সেই যে রুমে ঢুকেছে, অত্যধিক প্রয়োজন ছাড়া ঘর থেকে পা ফেলেনি বাইরে। সকাল 9টায় একবার যেয়ে জাস্ট ব্রেকফাস্টটা করে এসেছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় অবশ্য আধারের রুমের দিকে মুচকি এসে তাকিয়েছিল একবার, তারপর থেকে আর বের হয়নি। এখন আপাতত সে কেমিস্ট্রি বইয়ের সাথে যুদ্ধ করছে। আশেপাশে অন্যান্য বই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নাক সিটকে কেমিস্ট্রি পড়ছে সে। দুপুর 12টায় রুম থেকে বের হলেন রিয়া চৌধুরী। সিঁড়িতে হাঁটতে হাঁটতে ভাবছেন, কিভাবে এই দুই অপয়া মেয়েদের আমি বাড়ি থেকে বের করব। এই দুইটার একটাও আমার সহ্য হয় না। এরা এই বাড়িতে থাকলে আমার সংসারে অমঙ্গল হবে। মনটা বড্ড কু ডাকছে। ভাবতে ভাবতে সিঁড়িতে পা রাখতে পিছলে একদম ফ্লোরে পড়ে যান। রীতিমতো চিৎকার করে কাতরাচ্ছেন। চিৎকার শুনে মিহি আর আধার রুম থেকে দৌড়ে আসেন। আধার এসে এই অবস্থা দেখে মনে মনে বেশ খুশি হয়। তবে মিহি কাজের লোকদের বলে মিসেস রিয়াকে রুমে শিফট করায়। রাত, রহস্য, রায়হান চৌধুরী কেউ বাসায় নেই। আধার দ্রুত তাদের ফোন করে ডক্টরকে ফোন করে আর মিহি তার পায়ে তেল মালিশ করতে থাকে। রাত, রহস্য, রায়হান চৌধুরী বাসায় ফেরে। ডক্টর চেক আপ করে জানান পা একদম ঠিক আছে, ব্যথার ওষুধ খেলেই সেরে যাবে। হায় রে হায়, কিছু হয়নি তাতে এত চিল্লাই। কিছু হলে তো ইনি সারা দুনিয়া মাথায় তুলে নিত। ভাবতে ভাবতে নিজের রুমে গেল আর রাত নিচে নামার সময় খেয়াল করলো সিঁড়িতে তেল পড়ে আছে।
সে চিৎকার করে সার্ভেন্টদের জিজ্ঞাসা করলো এই তেল সম্পর্কে, কিন্তু সবাই অস্বীকার করলো যে তারা কিছুই জানে না। ব্যাপারটা নিয়ে আর খাটালো না রাত, স্বাভাবিকভাবেই এড়িয়ে গেল। রাতে কেমন লাগলো মিসেস চৌধুরী? এটা তো সবে শুরু, খেলা তো এখনো বাকি আছে। ঠিক সেভাবে আমি তোকে মারবো যেভাবে তুই আমার ফ্যামিলিকে নিঃস্ব করে রাস্তায় নামিয়েছিস। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোকে ধ্বংস করার জন্য আমি এ বাড়িতে এসেছি, আর তোকে ধ্বংস করেই যাব। মিহি রুমের পাশ দিয়ে যাওয়ার সময় রহস্য লক্ষ্য করলো মিহি মাকড়সার ভয়ে চেয়ারে উঠে আছে। এটা দেখে রহস্য মনে মনে হাসলো, যে এই ভেবে যে এতটা ভীতু কেউ কিভাবে হয়। রহস্য গিয়ে মাকড়সাটাকে তাড়িয়ে দিল। মিহি চেয়ার থেকে নেমে থ্যাঙ্কস জানালো। রহস্য ইটস ওকে বলল। এরপর আর কেউ কথা বাড়ালো না। রহস্য বেরিয়ে গেল মিহি রুম থেকে। মূলত মিহি ইচ্ছে করেই কথা বাড়ালো না, কারণ তার ধারণা মানুষকে কখনো নিজের সম্পর্কে জানার সুযোগ দিও না, নয়তো সেই সুযোগের অপব্যবহার ব্যতীত কিছু করবে না। বিশ্বাস করলে সেই বিশ্বাসের অমর্যাদা করার মতো মানুষের অভাব নেই এই পৃথিবীতে। সারা রাত জেগে কেমিস্ট্রি বই পড়েছে মিহি, কিন্তু রাতে যা পড়েছে তার বিন্দুমাত্র পড়াও সকালে মনে পড়ছে না। নিজের ওপর প্রচন্ড রাগ হচ্ছে মিহি। অযথা সারা রাত জেগে বইয়ের সাথে যুদ্ধ করলো, অথচ ফলাফল শূন্য। রাগে মাথা চুল টানতে লাগলো, কিন্তু একটা চুলও ছিঁড়তে পারলো না। বই ফেলে উঠে রুমের মধ্যে পায়চারি করতে লাগলো, আর ভাবতে লাগলো কি করা যায়। কিন্তু না, মাথায় আইডিয়া নামক ফোল্ডার এমটি। বিপদে পড়লে বুদ্ধিও জানালা দিয়ে পালায়। অনেক ভেবেচিন্তে মিহি ঠিক করলো রহস্যের থেকে হেল্প নেবে। রহস্য যেহেতু সিনিয়র স্টুডেন্ট, তাই তার থেকে কেমিস্ট্রি বুঝিয়ে নেওয়ার আইডিয়াটা মন্দ না। নিজেকে একবার আয়না দেখে খোলা চুলগুলো খোপা করে নিল। ওনাটা ভালোভাবে গায়ে জড়িয়ে কেমিস্ট্রি বইটা হাতে নিয়ে রহস্যের রুমের দিকে পা বাড়ালো। রহস্যের রুমে গিয়ে মিহি দেখলো রুম ফাঁকা। একবার ভাবলো চলে যাবে, কিন্তু পর মুহূর্তে মনে হলো একটু অপেক্ষা করে দেখা যাক যদি আসে। আশেপাশে তাকিয়ে রুমটা পর্যবেক্ষণ করতে লাগলো। বিরাট বড় রুমের সাথে একটা লাগোয়া বারান্দা আর একটা লাগোয়া বাথরুম। বারান্দাওয়ালা রুমগুলো মিহির এমনিতেই খুব পছন্দ, তবে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকার শখ তার বিন্দুমাত্র নেই। তার ধারণা বারান্দা একটা রুমের সৌন্দর্য বর্ধনে সত্যি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রহস্যের রুমের অর্ধেকাংশ জুড়ে বই আর বই। টেবিলে ডজন খানিক বই পরিপাটিভাবে সাজানো। বুকসেলস তো বইয়ে ভর্তি। এমনকি টি টেবিলেও শোভা পাচ্ছে 2-4টে ইকোনমিক্স আর কেমিস্ট্রির বই। এই ছেলে এত পড়ুয়া! এ কি স্কুল লাইফে সায়েন্স, কমার্স, আর্টস তিনটে পড়েছে নাকি? বই পোকা! বলতে বলতে একটা ঢোক গেল মিহি। তার মনে হচ্ছে এই ছেলে শুধুমাত্র টেবিলে যতগুলো বই আছে ততগুলোই মিহি সারা জীবনে পড়েনি। দরজার দিকে তাকাতেই মিহি দেখতে পেল দমুক কফি ট্রেতে করে নিয়ে রহস্য রুমে ঢুকলো। ইশারায় মিহিকে বসতে বলল। বেডের এক সাইডে মিহি ধপ করে বসে পড়লো, যেন সে এটা শোনার অপেক্ষাতেই ছিল। মিহি বসা মাত্র রহস্য টি টেবিলটা বেডের সামনে এনে ট্রেটা তাতে এক মগ কফি মিহির দিকে বাড়িয়ে দিল, আর অন্য মগটা নিজের হাতে তুলে নিল। আমাকে দেখে যে উল্টো পায়ে দৌড়ায়, আজ হঠাৎ তার পদধূলি আমার শয়নকক্ষে পড়ার বিশেষ কোনো কারণ? কফির মগে এক চুমুক দিয়ে জিজ্ঞাসা করলো রহস্য। রহস্যের প্রশ্নটা সম্পূর্ণ উপেক্ষা করে মিহি বলে উঠল, আমাকে কি রুমে আসতে দেখেছিলেন? রহস্য মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অহেতুক কথা না বাড়িয়ে মিহি কেমিস্ট্রি বইটা খুলে একটা চ্যাপ্টার বের করে রহস্যের কিছুটা কাছে গেল। আসলে আমি চ্যাপ্টারটা 1%ও বুঝিনি। আপনি তো আমার সিনিয়র, এসব আপদ টপকেই সিনিয়র হয়েছেন। প্লিজ হেল্প মি, সেভ মি ফ্রম দিস কেমিস্ট্রি। আকুতি সুরে বলল মিহি। মিহির কথা শুনে রহস্যের হাসি পেল, মুখটা সিরিয়াস করে রাখলো। কফিতে আরেক চুমুক দিয়ে ধীরে ধীরে মিহিকে বোঝাতে লাগলো। মিহি কিছু একটা বলার জন্য উঠে দাঁড়াতেই টি টেবিলের কোণালে গিয়ে পা পিছলে গেল এবং সমস্ত কফি গিয়ে পড়লো রহস্যের গায়ে। সাথে সাথে শার্টটা খুললো রহস্য। গরম কফি পরে বুকের একপাশে জ্বালা করছে। মিহি রীতিমতো বিস্মিত। কোনো কিছু না ভেবে বেসিনের ট্যাপ ছেড়ে দিয়ে ওড়নাটা ভিজিয়ে রহস্যের উন্মুক্ত বুকে ভেজা ওড়নাটা চেপে ধরলো। সব ধ্যান ধারণা বিসর্জন দিয়ে ফেলেছে সে। এখন সে আছে ঘোরের বসে, অদ্ভুত মন্ত্রমধুর এক ঘোরের বসে। মিহির এহেন কাণ্ডে রহস্য নিস্তব্ধ। সে ভাবতেও পারছে না যে মেয়ে তাকে দেখলে উল্টো পায়ে দৌড়ায় সে এখন তার এত কাছে এসেছে, তার বুকের সাথে লেগে দাঁড়িয়েছে। মিহির এক হাত রহস্যের কাঁধে, অন্য হাত দিয়ে ভেজা ওড়নাটা রহস্যের বুকে চেপে ধরে রেখেছে। বুকে জ্বালা করছে? চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো মিহি। মিহির এই প্রশ্নটা রহস্যের বুকে জ্বালা বাড়িয়ে দিল। রহস্য কি করে বুঝাবে তার বুকে কফি পড়ার জ্বালা নয়, ভালোবাসার জ্বালা অনুভূত হচ্ছে, যা প্রতি মুহূর্তে বেড়েই চলছে। রহস্য প্রশ্নটা শুনতে পায়নি ভেবে মিহি আবার প্রশ্ন করলো, এখনো ব্যথা করছে? রহস্য মাথা নাড়িয়ে না জানালো এবং হালকা কেশে উঠল। রহস্যের কাশির আওয়াজ শুনে ঘোর কাটলো মিহি। মিহি একবার রহস্যের দিকে তাকালো, একবার নিজের দিকে। নিজেকে রহস্যের এতটা কাছে দেখে মিহির হাত পা কাঁপা শুরু হলো।
বুকের ভেতরটা নাড়িয়ে দিচ্ছে তা। রহস্য থেকে 2 কদম পিছিয়ে গেল সে। এক দৌড়ে রহস্যের রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসলো। হাত পা কাঁপাকাঁপি বেরিয়ে চলেছে, মনটা বেশ অস্থির হয়ে পড়ে আছে। অন্যদিকে রহস্য শার্ট না পরে বিছানায় বসে পড়ল। যেখানে মিহির ভেজা ওড়নাটা স্পর্শ করেছিল সেখানে হাত রেখে উফ বলে উঠল। মিহির কেমিস্ট্রি বই হাতে নিয়ে বুকের সাথে চেপে ধরল। বইটা খুলে মিহি লেখা স্থানটায় চুমু খেল রহস্য। বইটা পাশে রেখে বেডে বসে বসে ভাবছে, এ কেমন অনুভূতি? তবে কি এরই নাম ভালোবাসা? ফাইনালি আই এম ইন লাভ। আই লাভ ইউ মিহি। অন্তরালে তুমি অন্যরকম, অন্তরালেও তুমি আমার, প্রকাশ্যও আমার। রাত 2বার এসে রহস্যকে নিচে যাওয়ার জন্য ডেকে গেছে, কিন্তু রহস্য আসেনি। 3য় বার ডাকতে সে রাত দেখলো রহস্য এখনো শার্ট না পরে বসে আছে। রাত ধীরে সুস্থে 2বার ডাকলো, ভাই, কিন্তু রহস্য শুনলই না। এবার রাত চিৎকার করে উঠলো। ভাই। আচমকা চিৎকার শুনে রহস্য ধর্মড়িয়ে উঠল। কি হলো, চেঁচাচ্ছিস কেন? আমি কি বয়রা নাকি? কপট রাগ দেখে বলল রহস্য। রাত চুলে হাত বুলাতে বুলাতে বলল, 2বার ডাকার পরেও মানুষ যখন শুনতে পায় না তখন বুঝতে হবে হয় সে বয়রা নয়তো সে প্রেমে পড়ে বয়রা হয়ে গেছে। তোর ক্ষেত্রে কোনটা বুঝবো? রাতের কথা শুনে রহস্য রাগের দৃষ্টিতে তাকিয়ে শার্টটা গায়ে জড়ালো। রাত আর রহস্য সিঁড়ি দিয়ে নামছে। রাত তো আঠার মতো রহস্যের সাথে লেগে আছে রহস্যের কি হয়েছে জানার জন্য, কিন্তু রহস্য বরাবরই কিছু না বলে এড়িয়ে যাচ্ছে। নিচে নেমে রাত দেখতে পেল ড্রয়িং রুমের সোফায় শিয়া বসে আছে। শিয়াকে দেখে রাত মনে মনে বিরক্ত হলেও মুখে তা প্রকাশ করলো না। শিয়ার আসার পেছনে অবশ্য অন্য কারো হাত আছে। গতকাল রাতে রিয়া চৌধুরী ভেবেছেন শিয়া শাহুরে ক্যান্সি মডার্ন মেয়ে, তার সাথে রাতের সম্পর্ক মানা যায়, কিন্তু আধারের মতন একটা গ্রাম্য খ্যাত মেয়ের সাথে রাতের সম্পর্ক মানা যায় না। এই ভেবে তিনি শিয়াকে ফোন করে তার প্ল্যান বলেন। শিয়া নিজের বোনের সংসারের কথা ভেবে রাজি হচ্ছিল না প্রথমে, কিন্তু রিয়া চৌধুরী তার কানে বিষ ঢাললেন যে আধারের মতো একটা গ্রাম্য খ্যাত মেয়ে এত বড় বাড়ি ডিজার্ভ করে না, এই সংসার শিয়া ডিজার্ভ করে। তাছাড়া রাত তার সম্মানে যে দাগ লাগিয়েছে তা রাতে মুছবে শিয়াকে বিয়ে করে। ব্যাস, শিয়া ভুলে গেল যে আধার না থাকলে সেদিন সে ঘুমের বড়ি খেয়ে শেষ হয়ে যেত। রাতকে দেখে দৌড়ে এসে শিয়া বলল, চল ঘুরতে যাব। রাত আধারকে ডাকলো, কিন্তু রিয়া চৌধুরী বলল, আধার বাড়িতেই থাক, এমনিতেই পায়ে ব্যথা, তার ওপর ও চলে গেলে আমি একা হাতে সব সামলাতে পারবো না। সিঁড়ি দিয়ে নামতে নামতে সবে কানে পড়লো আধারের। তারও ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু শাশুড়ির নির্দেশে আর যাওয়া হলো না। তবে শিয়া আর রাতের উপর পরিপূর্ণ আস্থা আছে, তবুও শিয়ার চাহনি আজ অন্যরকম লাগছে আধারের। তবে বেশি না ভেবে ফোনটা স্ক্রল করতে করতে রুমের দিকে পা বাড়ালো। রাত শিয়াকে নিয়ে গাড়িতে বসলো। গাড়ি স্টার্ট করতে যাবে ঠিক এমন সময় রাতের ফোনে মেসেজ আসলো, তুমি সিয়ার থেকে দূরে থাকো, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। মেসেজটা সম্পূর্ণ উপেক্ষা করে গাড়ি স্টার্ট করলো রাত। তবে ভয়টা মন থেকে পুরোপুরি যায়নি। গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে কাল থেকে ওর কোনো গার্লফ্রেন্ডই ওর মেসেজে রিপ্লাই দেয়নি, আজ আবার হঠাৎ শিয়ার আগমন, সকালে মেসেজের মাধ্যমে থ্রেট। ধীরে ধীরে ভয়টা জেগে বসছে রাতের মনে। তবুও সে চেষ্টা করছে নিজেকে শান্ত রাখার, যদিও ব্যর্থ চেষ্টা। পাশে শিয়া এক নাগারে বকবক করে যাচ্ছে, কিন্তু সেদিকে বিন্দুমাত্র ধ্যান নেই রাতের। তার চিন্তা হচ্ছে মেসেজটা নিয়ে। অবশেষে এক প্রকার বাধ্য হয়ে সে সিদ্ধান্ত নিল গাড়ি ব্রেক করে নাম্বারটা ডায়াল করে দেখবে। গাড়ি ব্রেক করতে নিয়ে বাঁধলো আরেক বিপত্তি, ব্রেক কিছুতেই আজ কাজ করছে না। এবার সকালের থ্রেটটার কথা ভেবে গলা শুকিয়ে আসলো রাতের, নিঃশ্বাস আটকে যেতে লাগলো। শিয়াকে বলতে কেউ বলল না, মেয়েটা অযথা প্যানিক করে ওর চিন্তা আরো বাড়াবে। ব্রেক থেকে পা সরাচ্ছেই না রাত, শ্বাস আরো আটকে আসলো। রাতের সামনে থেকে একটা ট্রাক ফুল স্পিডে আসতে দেখে একটা ঢুকিলে ব্রেকের উপর পা রেখে চোখটা বন্ধ করে নিল রাত। বেশ কিছুক্ষণ পর কোনো শব্দ না পেয়ে রাত চোখ খুলে তাকাতেই দেখে ট্রাকটা রাতের গাড়ির ঠিক পাশে। স্বস্তির নিঃশ্বাস ফেলে রাত, তবে তা স্থায়ী হয় না। অনেকটা ইচ্ছে করে ট্রাকটা রাতের গাড়িটাকে ধাক্কা দিয়ে এক সাইডে সরিয়ে দেয়। বেশ জোরে ধাক্কা দেওয়ায় রাতের গাড়ি রাস্তার পাশে একটা গাছের সাথে ধাক্কা খায়। গাছের সাথে ধাক্কা খেয়ে জানালার কাঁচ ভেঙে শিয়ার চোখে মুখে আঘাত এনেছে। স্টিয়ারিং এ ধাক্কা খেয়ে রাতের কপাল কেটে রক্ত ঝরছে, তবে জ্ঞান হারায়নি। পাশে শিয়ার অবস্থা খুবই খারাপ। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছে রাত, কিন্তু তা হয়ে উঠছে না। এরকম পরিস্থিতিতে মাথা যতই ঠান্ডা রাখার চেষ্টা করা হোক না কেন, তা হয়ে ওঠে না। তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে ইঞ্জিন চেক করে রাত। ব্রেকের অয়েল লুজ ছিল, সেটা ঠিক করে কাছে পরিচিত হাসপাতালের দিকে ছুটলো রাত। সারা শরীর অবশ্যই আসছে, তবুও শিয়াকে তার বাঁচাতে হবে, নয়তো খুনের কেসে ফেসে যাবে সে। গাড়ির স্পিড বাড়িয়ে দিল কয়েক গুণ। মেঘলা আকাশের বুক চিরে শুরু হয়েছে তুমুল বর্ষণ, যেন সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে।
বহুদিন পর ছাদে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে বৃষ্টির স্পর্শে ব্যস্ত মিহি। কতদিন বাদে বৃষ্টি আলিঙ্গন করছে তাকে। এই বৃষ্টিতে অতীতের কালো অধ্যায়টা বৃষ্টিতে ভাসিয়ে দেয় সে। স্রেফ অবশিষ্ট রাখে অতীতের অন্যায়ের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকায় মিহি। দেখে রহস্য দাঁড়িয়ে আছে। রহস্যকে দেখে প্রচন্ড রাগ হচ্ছে মিহির, তবুও নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করছে সে। কেননা এই মুহূর্তে রাগকে প্রশ্রয় দিলে মিহির সাজানো প্ল্যানটা ভেস্তে যাবে। অনেক কষ্ট করে রহস্যকর হাতের নাগালে এনেছে মিহি। রহস্য মিহির সামনে হাঁটু গেড়ে বসলো। জানি না তোমার মাঝে কি আছে, কেন আমি বারবার তোমার মায়ায় নিজেকে জড়াতে চাই। আমি তোমাকে ভালোবাসি মিহি, খুব ভালোবাসি। বিয়ে করবে আমাকে? রহস্যকে অবাক করে দিয়ে তার গালে থাপ্পড় বসিয়ে দিল মিহি। রহস্য উঠে দাঁড়াতেই তাকে অবজ্ঞা করে নিচে চলে যায় মিহি। নিমিষে রাগে চোখ লাল হয়ে ওঠে রহস্যের। পাশে থাকা ফুলের টবে লাথি মারল রহস্য। সাথে সাথে টবটা পরে দুভাগ হয়ে গেল, আর টবে থাকা একমাত্র গোলাপটা পা দিয়ে পিষ নিচে এলো রহস্য। রাস্তার প্রচুর জ্যাম ফেস করে অবশেষে ক্লিনিকে পৌঁছায় রাত। আগে থেকে ডক্টরকে বলে রেখেছিল সব রেডি রাখতে। গাড়ি থেকে নামতে নার্স এসে শিয়াকে নিয়ে ভেতরে গেল। হাতে ফোনটা নিয়ে রাত মেসেজ পাঠানো নাম্বারটায় ডায়াল করলো। হু আর ইউ, আর কেনই বা মারতে চাও আমাকে? ডোন্ট ইউ নো হু আই এম? রিল্যাক্স মাই সান, আই নো হু আর ইউ। মম, তোমার প্ল্যান ছিল এসব? আমাকে বলতে তো পারতে। বাট মম, ইয়োর প্ল্যান ফ্লপ। কারণ সিয়া শুধু সেন্সলেস হয়েছে। আগে বললে রাস্তায় ফেলে আসতাম, এমনিতেই মরে যেত। তাহলে সন্দেহটাও তোমার উপরেই আসতো। আমাদেরকেও মারার চেষ্টা করছে। বি সেফ, ডক্টরকে বলে দিও সিয়ার ব্যবস্থা করতে। বলে ফোন কেটে দিলেন রিয়া চৌধুরী। ডক্টর বের হতে রাত ডক্টরের হাতে একটা চেক দিয়ে বলল, মেয়েটা যেন না বাঁচে ডক্টর। বলতেই রাতের ফোনে আবার একটা মেসেজ আসে। নিরীহ মানুষ মারার খুব শখ, আগেই নিজের ফ্যামিলি বাঁচা, 15 মিনিটের মধ্যে ব্লাস্ট হবে তোর বাড়িতে। রাত বুঝতে পারলো এটা নিশ্চয়ই অজ্ঞাত শত্রুদের মেসেজ। গাড়ির কাছে ছুটল সে, কিন্তু গাড়ির টায়ার পাঞ্চার হয়ে আছে। রাত স্পষ্ট বুঝতে পারলো এসব কিছু প্ল্যান করা। ডক্টরের থেকে গাড়ি নিয়ে সে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ মাথায় আসলো বাসায় ফোন করে সবাইকে বের হতে বলা দরকার। আশেপাশে তাকে ফোনটা খুঁজলো সে, কিন্তু পেল না। বেশিক্ষণ ভাবতে হলো না, সহজেই মনে পড়লো আসার সময় একটা লোকের সাথে ধাক্কা খেয়েছে। ফোনটাও নিশ্চিত সে সরিয়ে দিয়েছে। এটাও প্রি প্ল্যান বুঝতে পারে রাত। 10 মিনিটের মাথায় বাসার সামনে পৌঁছায় রাত। যে কাজ দিয়েছিলাম হয়েছে? ইয়েস ম্যাম। সিয়াকে হসপিটাল থেকে সরিয়ে গোডাউনে নিয়ে আসো, অ্যান্ড বি অ্যালার্ট, কেউ যেন না দেখে। ডোন্ট ওয়ারি ম্যাম। কিছুক্ষণ পর হসপিটালে একটা কোলাহল সৃষ্টি হয়। শিয়া নামক পেশেন্ট তার কেবিন থেকে উধাও। কেউ তাকে যেতে দেখেনি। এটা কিভাবে সম্ভব? গোডাউনে হাত বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে শিয়া। সামনে টি শার্ট আর জিন্স পরা এক মেয়ে দাঁড়িয়ে। কে তুমি? আমাকে এখানে এনেছো কেন? শিয়ার কথা শুনে হালকা হেসে মুখ থেকে মাস্কটা সরায় টি শার্ট পরিহিতা মেয়েটি। মেয়েটি মুখ থেকে মাস্ক সরাতে সে একটু অবাক হলো। মেয়েটিকে সে চেনে না, তবে রাতের বাড়িতে মেয়েটিকে দেখেছিল। মেয়েটি আর কেউ নয়, মিহি। কেন আমাকে এখানে আটকে রেখেছো? প্লিজ ছেড়ে দাও। আমি তো তোমাদের কথা মতো রাতের সাথে গিয়েছিলাম, তাহলে আমাকে কেন এখানে আনলে? রিল্যাক্স সিয়া, আমরা তোমার কোনো ক্ষতি করব না। হসপিটালে থাকলে রিয়া চৌধুরী তোমাকে মেরে ফেলতো, তাই তোমাকে এখানে আনা হয়েছে। বাসার সামনে এসে রাত দেখলো এখন অব্দি সব ঠিক আছে। দ্রুত ভেতরে ঢুকলো সে। রাতকে এভাবে ঢুকতে দেখে রিয়া চৌধুরী ছুটে এলেন। হ্যাঁ, তো চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? কি হয়েছে? মম, সেই শত্রু যার কথা তুমি জানতে পেরেছিলে, সে এই বাড়িতে বোম ফিট করেছে। বেশি টাইম নেই, তাড়াতাড়ি সবাইকে বের হতে বলো। আধার বাদে? নো মম, আই লাভ হার। আমার সামনে খবরদার অ্যাক্টিং করবি না। আমি খুব ভালো করেই জানি ও তোর কাছে একটা আকর্ষণীয় দেহ ছাড়া কিছুই না। মম, ওকে ফেলে গেলে পুলিশ কেস হতে পারে। শিট, যা সবাইকে বের কর। সবাই রুম থেকে বেরিয়ে এলো, কিন্তু বাইরে যেতে পারলো না। মেইন গেট বাইরে থেকে লকড। সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। প্রায় 12 মিনিটের বেশি পার হয়ে গেছে। রিয়া চৌধুরী তো হাই হাই করছেন। এটাও যে কারো প্ল্যান রাত বুঝলো। এভাবে দাঁড়িয়ে থেকে কাজ হবে না, সবাইকে জানালা দিয়ে বেরোতে হবে। নিচের জানালা বাইরে থেকে জ্যাম করা হয়েছে, আর উপরে জানালা দিয়ে নামা সম্ভব না। কেন সম্ভব না? জানালার পাশে পাইপ আছে, ওটা বেয়ে। কিন্তু মম, কিভাবে? বলতে নিয়ে রাত দেখলো তার মা অলরেডি জানালার দিকে চলে গেছে। বাকি সবাইও সেদিকে গেল। এক এক করে জানালার পাইপ বেয়ে নামলো সবাই। নেমে সবাই নিরাপদ দূরত্বে যেতে বড়সড় একটা ব্লাস্ট হলো। সবাই হাঁপাচ্ছে।
আসার সময় সাথে করে আনা পানির বোতল থেকে সবাইকে পানি দিল আধার। সবার শরীর চিন্তায় এমনিতে অবশ্যই আছে। পানি খেয়ে তাদের দৃষ্টি ঝাপসা হয়ে আসলো, আর কিছুক্ষণের মধ্যেই গভীর নিদ্রায় পতিত হলো তারা। গোডাউনে রাত ধীরে ধীরে চোখ খুলতে দেখতে পেল সে চেয়ারে বাঁধা অবস্থায় আছে। এক পাশে তার মা বাবা, অন্য পাশে রহস্য। রাত ধীরে ধীরে রহস্যকে ডাকলো। রাতের ডাকে রহস্য জেগে উঠল। ইতিমধ্যে রিয়া চৌধুরী এবং রায়হান চৌধুরীও জেগে উঠেছেন। ঠিক সেই সময় সামনে থেকে দুটো মেয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। মেয়ে দুজনকে দেখে সবাই অবাকের চরম পর্যায়ে। মেয়ে দুজন হলো মিহি আর আধার। তোমরা খোলো আমাদের, এভাবে বেঁধেছো কেন? পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছি প্রতিশোধের নেশায়। কিসের প্রতিশোধ? এত তাড়াতাড়ি ভুলে গেলেন চৌধুরী সাহেব? নো প্রবলেম, আমি মনে করিয়ে দিচ্ছি। আপনারা যখন গ্রামে থাকতেন, আপনাদের বাড়িতে বাবা মরা 2 মেয়ে আর তার মা থাকতো। মেয়ে দুজন ছিল আপনাদের চেয়ে ছোট। তারা বুঝতো না যে আপনারা প্রতি মুহূর্তে মেয়ে দুজনের শরীরটাকে স্ক্যান করে বেড়ান। কোনো এক অমাবস্যার রাতে বাবা মা বাসায় না থাকায় রাত চৌধুরী ওই মেয়ে দুজনের ঘরে ঢোকে। বয়স তখন রাতের মাত্র 14। অথচ এতটাই কামুকতা ছিল তার মাঝে যে আমার 9 বছর বয়সী ঘুমন্ত বোনটার উপরে ঝাঁপিয়ে পড়ে সে। মা আটকাতে আসলে তার মাথায় ফ্লাওয়ার ভাসটা দিয়ে এত জোরে মারে যে মুহূর্তেই মা হারা হয়ে যায় আমরা। আমার ছোট বোনের তীব্র আর্তনাদ বিন্দুমাত্র প্রভাবিত করেনি তোমাকে রাত। তুমি নিজের ধ্বংসলীলা চালিয়ে গেছো। অবশেষে নিজের তৃষ্ণা মিটিয়ে ওই ছোট্ট মেয়েটিকে লাথি মেরে ফেলে চলে গেছো। মেয়েটির আর্তনাদ করছিল, ছটফট করছিল, ফিরেও তাকাওনি। আর মিস্টার রহস্য চৌধুরী, কত আকুতি মিনতি করেছিলাম যে আমার বোনের সাথে করা অন্যায় শাস্তি আপনার ভাইকে দিন, কিন্তু আপনি কি করলেন? ভাইকে শাস্তি দেওয়ার আশ্বাস দিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে ওই পিচ্চিটার উপর আবার শারীরিক অত্যাচার করেন। পশুর মতো খুবলে খান আমার বোনের সতীত্ব। মাকে হারিয়ে শেষ ভরসা হিসেবে গিয়েছিলাম রিয়া চৌধুরীর কাছে। তিনি তো আমাদের দুশ্চরিত্রা বানিয়ে গ্রাম থেকে বের করে দিলেন। কি ভেবেছিলেন আমরা মরে গেছি? না, যাইনি। ভাগ্যক্রমে সিয়ার চাচু আমাদের প্রতি সদয় হয়ে আমাদের নিজের সন্তানের মতো স্নেহ করেন। তবে আমি শুধু এই দিনটার জন্যই আড়ালে ছিলাম। কখনো সিয়ার সামনেও যাইনি, আর না সিয়ার চাচু আমাদের আসল পরিচয় কাউকে বলেছেন। এই ছিল আপনাদের কুকীর্তির ছোট বর্ণনা। আধার, প্লিজ ট্রাস্ট মি। আমি আগে খারাপ ছিলাম, কিন্তু তোমার ভালোবাসা আমাকে বদলে দিয়েছে। বিশ্বাস করো, আই লাভ ইউ। রাতের কথা শুনে আধার অট্টহাসি এসে রাতের ফোনটা সামনে ধরলো। রাত বুঝতে পারলো তার কাছে যে ফোনটা ছিল সেটা তার ফোনের মতোই, কিন্তু তার ফোন না। এই অদলবদলটাও নির্ঘাত আধারের করা। রাতের ফোনের স্ক্রিনে বেশ কয়েকজন মেয়ের সাথে রাতের চ্যাটিং ভেসে উঠছে। কিছু কিছু মেসেজ এতটা চিপ আর ইন্টিমেট যেসব নিজের ওয়াইফের সাথেও কেউ ফোনে বলবে না। রাত মাথা নিচু করে নিল। কিন্তু মিহি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি জানি তো চৌধুরী সাহেব, ফাঁদটা তো আমিই পেতেছিলাম, ভেজা ওনার ফাঁদ। আমার কিন্তু মনে আছে যখন আমি আপনার কাছে গিয়েছিলাম তখন আপনার দৃষ্টি আমার গলার দিকে ছিল। রহস্য আর কিছু বলতে পারলো না। আধার হাতে পিস্তল নিয়ে নাড়াচাড়া করছে। এসো বলে ডাকতে শিয়া এলো। আধার শিয়ার হাতে পিস্তল দিয়ে বলল, ওরা ভরা ক্যাম্পাসে তোমার ইজ্জতে হাত দিয়েছে, ওর মৃত্যু তোমার হাতে। সিয়া পিস্তলটা নিল না। আমার চেয়ে বেশি অন্যায়ও তোমাদের 2 বোনের সাথে করেছে, বিশেষ করে আধার তোমার সাথে। পিস্তলটা নিয়ে প্রথমে রাত, তারপর রহস্য এবং শেষে জিয়া চৌধুরীকে গুলি করে। অতঃপর রায়হান চৌধুরী হাত খুলে দেয়। আমাকে মারলে না কেন? আপনি কোনো অন্যায় করেননি। আমাদের সাথে উল্টো আমরা আপনার কাছে অপরাধী। আমরা আপনার পরিবারকে মেরেছি। তোমরাও তো আমার মেয়ের মতো। তোমাদের নিয়ে নতুন পরিবার সাজাবো। তবে রাত রহস্য খারাপ নয়। ওদের মা ওদের খারাপ বানিয়েছে। আমিও পারিনি ওদের মানুষ করতে। বলে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। মিহি ও আধার তার 2 পাশে দাঁড়িয়ে 2 হাত ধরে বলল, আপনার মেয়েরা মানুষ বাবা, তাদের নিয়ে চলুন নতুন জীবন গড়া যাক। অতঃপর অতীতের কালো অধ্যায়টা ফেলে এক নতুন আলো উন্মোচিত হলো মিহি আর আধারের নতুন জীবন। সমাপ্ত। আমি জানি অধিকাংশেরই এন্ডিংটা পছন্দ হবে না, তবে আমি এভাবেই সাজিয়েছিলাম গল্পটা। এই জন্যই শুরুতে নেগেটিভ সিন দেওয়া। যারা এন্ডিংটা দেখে হতাশ হয়েছেন তাদের সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। ভালো বা খারাপ, সবাই সবার মূল্যবান মতামত দিবেন আশা করছি। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ সবাইকে।